আপনি আসলে এআই এর ইম্প্যাক্টটা কেমন দেখছেন আপনাদের এডুকেশন ইন্ডাস্ট্রিতে? 2010-11 থেকে মোটামুটি বাংলাদেশে ইন্টারনেটের স্প্রেডটা ভালোভাবে হওয়া শুরু করলো, হুম হুম বা মোবাইল ইন্টারনেটটা যদি আমি বলি টু বি প্রিসাইজ। এবং ওই সময়টা আসলে ওই সবাই স্মার্টফোনের দিকে গেল 10, 11, 12 ওই সময়টা থেকে, মানে আরো বুমটা হলো 12-13 দিকে যায়। রাইট। এখন যখন ইউটিউব চলে আসলো, মোটামুটি সব ধরনের ভিডিও নেটে অ্যাভেলেবল, ইনফরমেশন অ্যাভেলেবল, তো সবাই যেটা বললো যে এখন হয়তো বা কোচিং চলবে না, বা এডুকেশনের দিকে মানুষের একটা অনীহা তৈরি হবে, তৈরি হবে। টু সাম এক্সটেন্ট ট্রু, সেটা হয়েছে, বাট বন্ধ কি হয়ে গেছে? না। সো নতুন একটা টেকনোলজি আসছে, এআই নতুন, ডেফিনেটলি একটা মানে গেম চেঞ্জিং টেকনোলজি, এবং এটা বলা হচ্ছে যে এটা পুরা মানে সভ্যতাকে প্রায় 20 বছর আগে নিয়ে যাবে, 20 থেকে 25 বছর আগে নিয়ে যাবে, খুব ফাস্ট পেসে এটা যাবে। এটাও ট্রু, বাট সাথে সাথে এইটাও ট্রু যে এইটা আসলে যেটাই আসুক না কেন, কিছু জিনিস আসলে কনস্ট্যান্ট থাকবে, কিছু জিনিস আসলে কখনো বদলাবে না বা চেঞ্জেস হবে না। বাংলাদেশের ক্ষেত্রে ধরেন এআই এর বিষয়টা যদি আপনি করেন, তাহলে এটার ইম্প্যাক্টটা কিভাবে পড়বে? বিশেষ করে আপনাদের ইন্ডাস্ট্রি, আমার ইন্ডাস্ট্রির কথা যদি বলি, এখন ধরেন আমরা কাদেরকে নিয়ে ডিল করি? স্টুডেন্টদেরকে নিয়ে। এখন স্টুডেন্টরা কিভাবে শিখে আসবে? টিচারদের থ্রুতে শিখবে, স্কুলে শিখবে। এখন যে স্কুলে পড়ানো হচ্ছে, সেই স্কুলে কারা পড়ে? টিচাররা পড়ে। তারা কি এআই এর জন্য রেডি এখনো? তারা কতটুকু মানে নিজেরা শিখতেছে বা জানতেছে? তারা স্টুডেন্টদেরকে যারা আছে তাদেরকে কতটুকু শেখাচ্ছে বা শেখাতে পারতেছে? আমাদের সোশ্যাল যে মানে এনভায়রনমেন্টটা, এইটা আসলে একটা নতুন স্কিল দ্রুত অ্যাডাপ্ট করার মতো কতটা রেডি? এরকম অনেকগুলা কিছু বিষয় আছে। ধরেন 5 বছর পর এটা রেডি হয়ে গেল, টিচার 5 বছর পরও যে কতটুকু রেডি হবে বা কি হবে, তখন যখন আমি যেটা মনে করি যে 5 বছর পর যদি এটা রেডি হয়েও যায়, 5 বছর পর আরো নতুন চ্যালেঞ্জেস চলে আসবে সামনে। তখন মিট আপ করার জন্য কোচিং লাগবে, তখন মিট আপ করার জন্য দেখা যাবে যে কোচিং লাগবে বা অন্য কোনো ধরনের হেল্প লাগবে। সো যেটা হবে যে এআই এর অ্যাডভান্সমেন্টের সাথে যারা এটার সাথে, ধরেন একটা নতুন টেকনোলজি যখন আসে, তখন এটার সাথে বাকিদেরকেও ওই ফার্স্ট পেজে আগাইতে হয়, অ্যাডপ্ট করে নিতে হয়। যারা এটা অ্যাডপ্ট করতে পারবে তারা আগায় যাবে, যারা এটা অ্যাডপ্ট করতে পারবে না তারা পিছিয়ে যাবে। এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে, অনেক ইয়েতেই হয়েছে যে দেখা যাচ্ছে যে যখন এরকম ফার্স্ট পেজ মুভ করা শুরু করলো, অনেকে এটার সাথে অ্যাডপ্ট করতে পারে না, সো তারা এটা পিছিয়ে যাচ্ছে। যারা অ্যাডপ্ট করতে পারে তারা আগে যাচ্ছে। লাইক অনেকটা আপনার ওই যে কোডাকের মতো, ফুজি, হ্যাঁ, তারা ফিল্ম থেকে ইয়েতে চলে গেল। যদি তারা ওই সময়টায় দ্রুত হচ্ছে ডিজিটালে চলে যেত, ডিএসএলআর চলে যেত, তাহলে তো এটা হতো। আপনার ইন্ডাস্ট্রিতে ভাই আপনি তাহলে মানে এআই নিয়ে আপনার চিন্তা ভাবনা বা পরিকল্পনা? এইখানে যেটা হবে যে এআই ড্রিভেন ডাটা অ্যানালাইসিসটা অনেক কাজে আসবে। ধরেন আপনি এআই দিয়ে যতই অ্যানালাইসিস করেন না কেন, ইউ হ্যাভ টু গিভ এ টেস্ট। এখন ধরেন টেস্ট আপনাকে এআই রেডি করে দিল, আপনাকে অ্যানালাইসিস করে দিল, বাট আপনাকে তো আসলে আপনি কম্পিটিশন রেডি কিনা এটা আপনি বুঝবেন কিভাবে? ওইটার জন্য তো আপনাকে একটা প্ল্যাটফর্মে যাইতে হবে, মানুষের টেস্টটা হবে কিভাবে? রাইট, আপনাকে তো একটা প্ল্যাটফর্মে যেতে হবে, আদারওয়াইজ তো আপনি বুঝতে পারবেন না। সো যখন এই ধরেন আমাদের এখানে কি হয়, বছরে 2000 অ্যারাউন্ড 2000 মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলেন, আপনি যেহেতু ধরেন এই ইন্ডাস্ট্রিতে আছেন, ধরেন জিআরই জিমেট আজ তো এগুলো অনলাইনে দিতে হয়, অনলাইনের ক্ষেত্রে তো আমি এটা তো না, জিআরই জিমেটটা এখনো আসলে অনলাইনে বলতে একটা জায়গায়, কিন্তু আপনি ফিজিক্যালি এরকম না যে আপনি বাসায় বসে দিতে পারতেছেন। ধরেন যে পরীক্ষাগুলো অনলাইনে দিতে হচ্ছে, ওই কোশ্চেনের প্যাটার্ন গুলো কি এখন চেঞ্জ হয়েছে? কারণ এখন তো যে কেউ না, অনলাইনে বলতে হচ্ছে এটা আমি বলতেছি যে আপনার কিন্তু পরীক্ষাটা দিতে হচ্ছে কিন্তু একটা সেন্টারে যে, মানে এখনো কিন্তু ধরেন আপনি চাইলেই বাসায় বসে জিআরই পরীক্ষা দিতে পারবেন না, আপনাকে আমেরিকান সেন্টারে বসে দিতে হবে। আইএলটিএসও তাই, এরকমই। কিন্তু এর মধ্যেও ধরেন অনেক জায়গায় কিন্তু অ্যাসেসমেন্ট টেস্ট হচ্ছে, যেমন আমি যদি বলি মাল্টি ন্যাশনাল গুলো বা নামি দামি যে ব্যাংক গুলা, তারা হচ্ছে একটা অ্যাসেসমেন্ট টেস্ট করে, মানে ধরেন প্রিলিমিনারি তারা ম্যানেজমেন্ট ট্রেনিং নিবে 50 জন। সো প্রথমে অ্যাপ্লাই করলো হচ্ছে প্রায় 50 থেকে 60,000, তার একটা প্রিলিমিনারি বাছাই করে, ওই বাছাইটা তারা অনলাইনে করে। সো ওই অনলাইন টেস্টে অলরেডি এরকম টেকনোলজি কিন্তু চলে আসছে
যে ওইখানে বসে আপনি যখন টেস্টটা দিবেন আপনি জাস্ট মাথা ঘুরেলে পরে অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। তাই ইয়েস, অলরেডি ও। মানে দ্যাট টেকনোলজি হ্যাজ অ্যারাইভড। সো এইটা মানে বিভিন্ন ব্যাংকগুলো এটা অলরেডি অ্যাপ্লাই করতেছে। তারপরে হচ্ছে বিভিন্ন কি বলে এটাকে মাল্টিনেশনাল গুলো এই টেস্টে অলরেডি চলে গেছে। সো আপনি টাকাইতেই পারবেন না অন্য কোথাও। ব্রাউজিং, লেটেস্ট সাইট ব্রাউজিং, যেটা বললাম যে আপনার নতুন টেকনোলজি আসবে, এটার সাথে নতুন চ্যালেঞ্জও আসবে। ভাইরাস থাকলে অ্যান্টিভাইরাসও চলে আসবে Right. সাথে সাথে। রাইট। সো যারা আসলে এই লেটেস্ট টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করতে পারবে তারা আগে যাবে, যারা পারবে না তারা পিছিয়ে যাবে। সো এই অ্যাসেসমেন্টটার সাথে আপডেটেড থাকতে হবে যে আসলে কিভাবে Exactly. পরীক্ষা নিচ্ছে। এখন ধরেন এইভাবে পরীক্ষা নিচ্ছে ব্যাংকগুলা বা জবের ক্ষেত্রে, এখন আপনি অ্যাজ এ কোচিং আপনি পড়ে আছেন ওই মান্ধাত আমলের শীট, লেকচার শীট আর হ্যাঁ। ইয়াতে, আপনি সে পুরানো ওয়েতেই পুরানো জিনিসই প্রোভাইড করতেছেন, তাহলে তো হবে না। আপনাকেও তখন অ্যাডাপ্টেবিলিটি বাড়াইতে হবে, আপনাকেও তখন লেটেস্ট জিনিসটা দিতে হবে। রাইট। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে কথার কথা ফেসবুক গ্রুপ আছে, ইয়ে আছে, ওইখানে একটা টিম হয়তো বা সার্ভিস দিচ্ছে, তারা প্রতিদিন নতুন নতুন ম্যাটেরিয়ালস দিচ্ছে, দিয়ে তাদেরকে কাস্টমারদেরকে হুক করতেছে। এখন আপনি ওইটার সাথে অ্যাডাপ্ট করতে পারতেছেন না, পিছিয়ে যাচ্ছেন, হারাই যাবেন তখন আপনি হারাই যাবেন। সো প্রবলেম ইজ নট দ্য টেকনোলজি, ইয়েস, প্রবলেম হচ্ছে যে আপনি টেকনোলজিটা ঠিকভাবে ইউজ করতে পারছেন। Adaptability. অ্যাডাপ্টেবিলিটি আসলে আপনি ইউজ করতে পারলে মানে আপনি আগে থাকবেন। ইউ অলওয়েজ হ্যাভ টু বি দ্য স্মার্টার ওয়ান অর মানে ahead of someone এইটা সার্ভিস ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করার জন্য। রাইট। সো এই যারা এন্টারপ্রেনার আছি আমরা বা করতে চাই, তাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আসলে ওই আপনাকে সবসময় আগে থাকতে হবে, সোজা কথা। রাইট। আপনি কি ভ্যালু দিতে পারতেছেন সেটার উপর ভিত্তি করেই না মানুষ আপনাকে টাকা দিবে। ট্রু। ভ্যালু না পাইলে তো সে টাকা দিবে না। রাইট, ভেরি গুড ভাইয়া, মানে চমৎকার একটা গাইডলাইন পেলাম আসলে। মানে এআই নিয়ে তো সবাই খুব মানে ডিফেন্সিভ বা পেসিমিস্টিক। হ্যাঁ, না আমি আসলে এটার সাথে পেসিমিস্টিক না, আমি আই অলওয়েজ এনজয় চ্যালেঞ্জেস। নতুন চ্যালেঞ্জ আসবে, নতুন ইয়ে আসবে, আমাকে নতুনদের সাথে ফাইট করতে হবে, আই উইল ফাইট। এক্স্যাক্টলি। আর ওই ডাইমেনশনটাও চেঞ্জ হয়ে যাবে আসলে, তখন আর ওই যে এইসব লেকচার শিট দিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন না, সবকিছুই থাকবে। এখন দেখা যাক ওই সময় আসলে কি হয়। যেটা বললাম যে যেমন আমি যদি আপনাকে বলি যে ধরেন এআই ইনফরমেশনের যে গ্যাপটা কমে গেছে, বা ইনফরমেশনের যে গ্যাপ কমে গেছে, বা অনেক কিছু যে অ্যাডভান্স হয়েছে, বাট স্টুডেন্টদের মান কি ওভারঅল ওইভাবে বাড়ছে? এখন আমি কি মানে আমি আসলে কি দেখতেছি, আগে আমরা যে আসলে যে লেকচার শিটে স্টুডেন্টদেরকে পড়াইতাম বা দেখতাম, সো এখন তার চেয়ে আমার অন্তত 30 থেকে 40% কোয়ালিটি রিডিউস করতে হয়েছে। সো কি হচ্ছে যে মানে আগানোর পরও, টেকনোলজি আগানোর পরও, ইনফরমেশনের গ্যাপ বা ব্যারিয়ার কমার পরও কোয়ালিটি কিন্তু বাড়ে নাই। এটা না বাড়ার কারণটা কি? কারণটা হচ্ছে স্কুল বা কলেজ লেভেলের যে এডুকেশনটা ছিল সেটার মানটা পড়ে গেছে। এটা কি শুধু ওভারঅল বাংলাদেশে নাকি ওয়ার্ল্ড ওয়াইড? আমি আসলে ওয়ার্ল্ড ওয়াইড স্টুডেন্ট নিয়ে আমরা তো ডিল করি না, বাট আমার তো মনে হয় না ওয়ার্ল্ড ওয়াইড এটা কমছে। কারণ ওয়ার্ল্ড ওয়াইড যদি এটা কমতো, কিন্তু এই যে স্ক্রলিং বা যে বলতেছি যে এই নিউজ ফিড স্ক্রল করা বা স্মার্টফোন, এটা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডেও একটা বড় প্রবলেম, এবং ওইখানে আরো বেশি নাকি এডিক্টেড। আমি আসলে জিনিসটা ওইখানে দেশের বাইরে যেটা হয়, ওদের ধরেন লেটস সে কথার কথা, আপনি ঢাকা ইউনিভার্সিটি আইবি এর কথা চিন্তা করেন। আইবিএ তে বাংলাদেশের ভালো বিবিএ বলেন বা এমবিএ তে বলেন ভালো 4 থেকে 5,000 স্টুডেন্ট পরীক্ষা দেয় বাংলাদেশের মধ্যে। বাট হার্ভার্ড বা অক্সফোর্ডে সেম অ্যামাউন্টের স্টুডেন্ট ধরেন 100 জন নেবে, ওইখানে তো বাংলাদেশের ভালো 5,000 পরীক্ষা বা ইউকের ভালো 5,000 পরীক্ষা দেয় না, সারা ওয়ার্ল্ডের ভালো স্টুডেন্টরা হচ্ছে ওই জায়গায় এক্সামটা দেয়। সো তারা তো তাদের ছাকনিটা বা তাদের করার সুবিধাটা অনেক বেশি। সো তারা সবসময় ভালো প্রোডাক্টটাই তাদের জায়গাগুলোতে পায়, কারণ তাদের গ্লোবাল ব্যারিয়ার কম, বা তাদের ওখানে মানুষজন আসলে যেতে যাচ্ছে, ডিমান্ড বেশি। বাট আমার এখানে তো আসলে ওই ডিমান্ডটা ক্রিয়েট করতে পারতেছি না আমরা, যে আমার এখান থেকে ধরেন বাংলাদেশে যথেষ্ট পরিমাণ যোগ্য স্টুডেন্ট পাচ্ছি না, আমরা বাইরে থেকে নিয়ে আসতেছি। লেট মি গিভ ইউ এন এক্সাম্পল। এবার আইবিএ তে কি হয়েছে, এবার আইবিএ তে যেটা হয়েছে, নর্মালি আমাদের ফুল টাইম স্টুডেন্ট নেওয়া হয় হচ্ছে 120 জন, পার্ট টাইমে নেওয়া হয় হচ্ছে 60 জনকে, 180 জনকে। এটা পাশাপাশি কাছাকাছি থাকে, মানে ফিক্স কোনো নাম্বার না। 120 এর জায়গায় 115 হতে পারে, 122 হতে পারে, 120টা হচ্ছে নাম্বার। এবার আইবিএ নিচে হচ্ছে 83 জনকে, বাট কোয়ালিফাইড লোক পায়নি, পাস করে নাই, 37 স্টুডেন্টকে সে নিতে পারে নাই। সো স্যাড।
আপনি বুঝতেছেন 1/3 স্টুডেন্টকে তার বাদ দিয়ে দিতে হয়েছে, হুম। সে ইয়ার নিতে পারে নাই, কারণ সে Quality পাচ্ছে না, না। ওই কোয়ালিটিটা সে নিতে পারে নাই, পায় নাই। তো এটা আবার একদিক দিয়ে অপরচুনিটি, কেউ যদি একটু ভালো করে পড়ে আগের চেয়ে। হুম। আগে আমাদের সময় তো কম্পিটিশন ওয়াজ টু হাই, না এখনো কিন্তু হাই, High. মানে জিনিসটা খেয়াল করে। বাট স্ট্যান্ডার্ড আউট অফ ক্রাউড হওয়াটা ইজি। এখন একটু যদি না, সিরিয়াস হন আপনি, এখানে আমি যেটা বলতে চাচ্ছি যেটা, যে বারটা হাই থাকবে। এখন ধরেন স্টুডেন্ট ভালো পেলো না তাই বলে কি 120 জনই কি তারা নিচ্ছে? নাই নাই, কিন্তু তারা কিন্তু বারটা হাই করে মানে এটা ফেলছে। কতদিন মানে কমে গেছে, হয়তো এবার নিল না, মানে পরে এখন হয়তো- কমতে হবে। মানে জিনিসটা হুম। যেটা হচ্ছে যে অনেক ইয়ের ব্যাপারে আমি জানি, যেহেতু অনেক পরিচিত মানুষজন আছে, অনেক ভালো ভালো প্রতিষ্ঠান, তারা যদি ভালো লোক না পায় তারা কিন্তু পুরো ইয়াটা ক্যান্সেল করে দেয়, রিক্রুটমেন্টটা ক্যান্সেল করে দেয়। কিন্তু এটা কতদিন, 1 বছর 2 বছর? আসতে হবে, মানে ব্যবসা তো চালাইতে হবে। হুম। এখন ধরেন সে এটা পাইলো না, এখন মানুষজন কমপ্লেন করে আমরা দেশের বাইরে থেকে কেন লোক এসে আমাদের এখানে কাজ হ্যাঁ করতেছে। হ্যাঁ, এটা তো কমন। এটা কমনিয়া, এটা তো মানুষ মানে ইয়ে করে না, ঠেলায় পরে ওই যে খুশির ঠেলায়, এরকম তো না, খুশিতে ঠেলায় ঘুরতে। খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে তো না। হ্যাঁ। সে বাধ্য হয়ে করতেছে, যে প্রতিষ্ঠানটা আসলে লোক পাচ্ছে না, কোয়ালিফাইড লোক পাচ্ছে না, এই জন্যই তো সে বাধ্য হচ্ছে আনতে। সো যদি সে না পায় তখন দেখা যাবে যে অন্য কোনো না কোনো জায়গা থেকে আসবে। মানে জিনিসটা আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে প্রতিযোগিতা কখনো কমবে না, ওয়ার্ল্ড ওয়াইড প্রতিযোগিতা বাড়বে। আমাদেরকে যোগ্য হইতে হবে, ওই জায়গায় যেতে হবে।